আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন। তবে যতটুকু জানা যায়, ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর সম্পর্ক দৃঢ় থাকুক, এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি, অর্থাৎ যারা মিল্টন যে ভাষাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান। নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনী টেক ওভার করতে পারে। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আমি যখন নিউজটি করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকটার বেশ কয়েকটি দিক আছে। প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দিকটা, ডোনাল্ড ট্রাম্পের ইস্যু থেকে এই বৈঠকটা শুরু। কেউ কেউ বলছেন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের উপর এই যে ভারত, পাকিস্তান, চীন, তারপর হচ্ছে যে আপনার আশেপাশের রাষ্ট্রগুলোর তুলনায় মানে মিয়ানমারের নিচে আমরা আছি 37% এই যে শুল্ক চাপাই দেওয়া হয়েছে, এটা বেসিক্যালি সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সার্জিস আলম, আমি ওনার বিষয়ে আর কথা বলতে চাই না, কারণ বাচ্চা ছেলে, তারপর হচ্ছে একটু চঞ্চল, একটু দুষ্ট, তাই না? আর হচ্ছে কিছুটা হচ্ছে বলা যায় যে একটু খেপাটে পাগলাটেও ব্যাপার স্যাপার আছে। আর হঠাৎ করেই ক্ষমতার অনেক কাছাকাছি, তো ধরেন আর না হলে এই বয়সী একটা ছেলে গিয়ে ইওনো অফিসে ইওনো ছাড়া বাকি সব অফিসারকে ডেকে আনতে পারে মিটিং করার জন্য? এটা কি সম্ভব? কোনো সরকারি দায়িত্বে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার রাতে হেফাজতে ইসলামের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে এই দাবি জানান তিনি। বিএনপির দাবির সাথে একমত পোষণ করে হেফাজত। সংগঠনটির নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানান, আর গণহত্যার দায়ে দলটিকে বিচারের আওতায় আনার দাবি জানায় বিএনপি। শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ হেফাজতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে হেফাজতে ইসলামের নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ, ফ্যাসিস্ট সরকারের সময় হওয়া হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিসহ বেশ কিছু বিষয়ে বিএনপির মতামত জানতে চান। বিএনপি এসব দাবির সাথে একমত জানিয়ে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানায়। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে, যেই দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি, জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি। তারা সেই দাবি আমাদের কাছে পুনরুত্থাপন করেছেন। আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। বলেন, ভোট নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে জুনে, জুনের থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে, এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায়তারা আমরা লক্ষ্য করছি। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। একই সাথে জুলাই আগস্টে গণহত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি জানায় বিএনপি। রাব্বি সিদ্দিকী। তবে যতটুকু জানা যায়, ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীর সম্পর্ক দৃঢ় থাকুক, এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে। জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি, অর্থাৎ যারা মিল্টন যে ভাষাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান। নির্বাচনের কথা আলোচনা হচ্ছে, সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনী টেক ওভার করতে পারে। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের
আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আজ থেকে 20 বছর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন। মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম, সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে। এই 20 বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না। আমি এখানেই জন্মেছিলাম, এইখানে যে গাছটা আছে জাম গাছ, আরেকটা বড় জাম গাছ ছিল, তার পাশে আমার নারী পোতা হয়েছিল যাতে আমি ভালো হই। আমি ভালো হয়েছিলাম কিনা জানি না, কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে। মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না। তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী, আমরা তার নেতৃত্বেই চলেছি। আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এত দালান কোঠা, ঘর বাড়ি, রাস্তাঘাট, বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না। 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে, কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে। না, কোনো মতেই না। স্বাধীনতা না থাকলে আজকে যে নেতারা একটা বিপ্লব ঘটিয়েছে, আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। তারা বঙ্গবন্ধুকে মানে না, তারা জিয়াউর রহমানকে মানে না, তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়। তোমরা আসছো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে, এজন্য আমার বুক ভরে গেছে। 71-এ বড় ভাই আমার পাশে ছিলেন, জয়ী হয়েছিলাম। 75-এ পাশে ছিলেন, জয়ী হয়েছিলাম। আজকে আবার আমার বড় ভাই পাশে আছে। দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেলে আমার কিছু হবে না। আমি সেই জন্য তোমাদের অনুরোধ করবো, প্রতিহিংসার জন্য নয়, প্রতিশোধের জন্য নয়। আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য, দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য। আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার। মায়ের কবর থেকে, বাবার কবর থেকে অনুমতি নিয়ে মানুষের সেবা করায় আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়বো। আমি রাজনীতির সময় রাজনীতি করি, ধর্মের সময় ধর্ম করি, নামাজের সময় আমি নামাজ পড়ি। আমি একটাকে আরেকটার সঙ্গে কখনো জড়াই না। সেই জন্য আজকে আমি রাজনীতি কোনো কিছু বলতে চাই না। তারপরে বলবো, গত 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কারো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। আমি গত 25 বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই। আজকে শপথ করে গেলাম মায়ের কবরে, বাবার কবরে, যে আজ থেকে আমি জয় বাংলা বলবো। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে ওখানে, জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি কথা বলে দিলাম, আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এইভাবে গালি দিতে পারে না। ওরা যেটা বলছে এবং বলেছে, এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরাই পরিবার থেকে করে আসছে, শুকুরের জাত। এখন পর্যন্ত এখন পর্যন্ত এই জঙ্গিবাদীরাই দেশটাকে চালাচ্ছে, তাই না? তো কেমন চালাচ্ছে সেটা আপনাদের চোখের সামনেই। এখন কথা হচ্ছে যে মির্জা আব্বাস তিনি আসলে হঠাৎ করে কেন এই কথা বললো? মির্জা আব্বাস তিনি হঠাৎ করেই আপনার ইলিয়াস, পিনাকি, আপনার কনক সরোয়ার কিংবা আরো আপনার মিল্টন না ফিল্টন, যাই হোক, এদের কথা তিনি বলতেছে কেন হঠাৎ করে বলেন তো? তিনি কিন্তু আপনার বোকা পর্যন্ত দেয়, মানে ওনাকে নিয়ে নাকি গালিগালাজ করছে। এখন এই মির্জা আব্বাসের ফুল বক্তব্যটা হচ্ছে আপনার, আমি সংক্ষেপে বলবো, মির্জা আব্বাসের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে, বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে, বাংলাদেশকে যারা নাকি বিদেশে বসে আপনার মানুষের টাকা উপার্জন করতেছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। কিংবা আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে চান্দা উঠিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তিনি আরো বলেন যে বাংলাদেশের সাথে কিংবা বিএনপির সাথে তারা যদি একের পর এক এইভাবে লেগে থাকে, কিংবা আজকে আমাকে গালি দিছে, তা আমাকে গালি দেওয়ার আগে আমাদের আরেকজন বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবকেও এরা গালিগালাজ করছে। শুধু এটাই না, তারা বিএনপির যে তারেক রহমানকে পর্যন্ত গালিগালাজ করছে, মানে তার পরিবার প্রিয় জনকে নিয়ে পর্যন্ত এরা গালিগালাজ করে কিংবা উল্টাপাল্টা কথা বলে। তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা যদি নিজেদেরকে না শুধরে নেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে শুধরে দিবে। আপনি ধরে নিতে পারেন যে এই যে জঙ্গিবাদীরা বিদেশে বসে আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত ভাই অস্থিতিশীল করতেছে না, এরা দেশে আসে না কেন বলেন তো? আমি কিন্তু ভাই প্রায় বলি যে এরা কেন দেশে আসতেছে না, কারণ এই অন্তর্বর্তীকালে সরকার এদের, তাই না, ডক্টর ইউনূস এদের, সমন্বয়করা এদের, উপদেষ্টারা এদের, সবই তো এদের ঘর থেকে আনা। তাহলে এরা কেন দেশে আসে না? এই জঙ্গিবাদীরা একমাত্র বিএনপির জন্যই তাদের নিজেদের পছন্দ মোতাবেক বা নিজেদের সরকার থাকার অবস্থায়ও তারা দেশে আসতে পারে না। 5 আগস্ট 2024 সেনাবাহিনীর ভূমিকায় আওয়ামী লীগের অনেকেই হতাশ হয়েছিলেন। কিন্তু তাদের এটাও বুঝতে হবে, পলাশীর প্রান্তরে নবাবের সৈন্যদল মূর্তির মতো খাড়াইয়া ছিল কেন? আসলে রাজনীতিতে ষড়যন্ত্র থাকে, হিসাব নিকাশ থাকে, দাদাগিরি থাকে। বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি এখন কে? ডোনাল্ড ট্রাম্প। তার আদেশও অনেক সময় আটকে যায়, সেটা আপনারা জানেন। আদালতে আটকে যায়, সিনেটে আটকে যায়, জাতিসংঘে আটকে যায়। এখন আমাদের জনপ্রিয় ইউটিউবার পিনাকিরা অভিযোগ করছেন এবং করেই যাচ্ছেন যে সেনাপ্রধান ভারতের কথায় উদ্বোস করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যদি ভারতের কথায় উদ্বোস করেই থাকে, তাহলে ভারত নিশ্চয় বলেনি হাসিনাকে উৎখাত করতে হবে। এখন কার কথায় উৎখাত হলেন? শেখ হাসিনা। ধরলাম আভ্যন্তরীণ ষড়যন্ত্রে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। তো এখন স্বাভাবিকভাবে ভারত কি চাইবে, মানে শেখ হাসিনা তার জায়গায় ফেরত যান। এখন সেনাপ্রধান কি ফেরত যাওয়ার কথা তিনি শুনছেন? আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ভারতীয় সেনাপ্রধান দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ আছে তার, এবং দুই দেশের সম্পর্ক ভালো, দুই সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো।
এখন সম্পর্ক ভালো মানে এই না মানে তাদের কথায় তিনি উদ্বোস করবেন, তার কথা শুনবেন অন্ধভাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে যতটুকু জানা যায়, ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্ক দৃঢ় থাকুক, এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে। ভারত হয়তো চুপ্পুকে দিয়ে কিস্তি মাফ করতে চায়, কিন্তু সেনাবাহিনীও পড়েছে একটা বিপাক, মানে আওয়ামী লীগ সরিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এখন সেই শূন্যতা কাভার করবে কি কারা? এখন দেখা যায় ক্ষমতার স্বপ্নে বিভোর হচ্ছে বিএনপি, তারাই ক্ষমতার বেশি দাবিদার, তাদের ভোট ব্যাংক বড়, কিন্তু তাদের নেতা তারেক রহমানের প্রতি অনেক সেনা কর্মকর্তার আক্রোশ হয়েছে সেটা আমরা জানি, এবং শোনা যাচ্ছে তিনি যে দেশে ফিরছেন না, এটাও একটা অন্যতম কারণ। এখন সেনাবাহিনী বলেছে একটা বিপাকে যে আওয়ামী লীগকে বাদ দিয়েছে তারা, এখন বিএনপিকেও পছন্দ করছে না। তো এখন ক্ষমতায় আসবে যে তৃতীয় শক্তি নাই, জামাত ছাত্র, তাদের তো ভোট নাই সেরকম। এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী অনেকটা বেকায়দায় পড়েছে। এখন শোনা যাচ্ছে যে ভারত চাচ্ছে যে ঠিক আছে, তোমার এত চিন্তা করার দরকার নাই, তুমি আওয়ামী লীগও নিতে পারতেছো না, বিএনপিকেও নিতে পারতেছো না, তাহলে তুমি বরং প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক রেখে একটা পদ্ধতি তৈরি করো যেখানে একটা সলিউশন হয়। এখন কেউ চিন্তা করছেন যে সলিউশন না পারলে সেনাবাহিনী নিজেরাই ক্ষমতায় চলে আসতে পারে যদি অবস্থা ব্যাগতিক হয়। আর এই যে নির্বাচন হয়ে যাচ্ছে ডিসেম্বরে জুনে, এইসব কথা এগুলো অনেকেই এখন বিশ্বাস করছেন না, যাও তো নির্বাচন হয় কিনা। তো যাই হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাস্তবিক জীবনে রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় একটি প্রতিষ্ঠান তারা, এবং তাদের চাওয়া নেওয়া চায় অনেক কিছু যায় আসে। তো যাই হোক, যারা যে দায়িত্ব পালন করেন না কেন, যাই সিদ্ধান্ত নেন না কেন, যাতে দেশের কল্যাণ হয়, দেশের মানুষ যাতে বিপাকে না পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। মোদির সাথে বৈঠক করে তারপর বাংলাদেশ ফিরেছেন। এখন এসেই তিনি আজ শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি মিটিং তলব করেছেন। ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে, তখন আবারও আলোচনার লাইমলাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী। কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।